প্রিয় ছাত্রছাত্রীরা, এবিটি টেস্ট পেপারের নতুন আরো একটা পেজের নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে পেজটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এসি 159। চলো সময় নষ্ট একেবারেই না করে আমরা দেখে নিই এই পেজে কি কি প্রশ্ন রয়েছে 35টা, আর তার নির্ভুল সমাধানটা ঠিক কি হবে। চলো এখন দেখে নাও প্রশ্নগুলো। প্রথমেই যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে প্যানজিয়ার ভাঙন শুরু হয় ড্যাশ যুগে। অবশ্যই এটা সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ট্রায়াসিক যুগে। কারণ কার্বনিফেরাস যুগে প্যানজিয়ার কিন্তু ভাঙন শুরু হয়নি, সেটা তখনও ছিল অখণ্ড, আর জুরাসিক যুগে অলরেডি কিন্তু ভেঙে গিয়েছিল। সুতরাং এখানে উত্তর হবে ট্রায়াসিক যুগ। আর 2 নম্বরে বলেছে দেখো ভুল ঠিক নির্বাচন করো। এখানে 4 রকমের তথ্য দেওয়া রয়েছে, সেইগুলো কোনটা ঠিক কোনটা ভুল সেই অনুযায়ী তোমাকে কিন্তু সঠিক উত্তরটা বাছতে হবে। প্রথমে বলেছি ইউরেশিয়া দক্ষিণ থেকে উত্তরে সঞ্চারিত হয়েছিল, অবশ্যই এটা হচ্ছে ঠিক। আর এরপরে বলেছে উত্তর ও দক্ষিণ আমেরিকা পশ্চিমে সঞ্চারিত হয়েছিল, এটাও কিন্তু ঠিক। এরপরে বলছে অস্ট্রেলিয়া দক্ষিণ দিকে সরে যায়, এটা ভুল। আর তারপরে বলছে উপদ্বীপীয় ভারত নিরক্ষরেখায় দক্ষিণে সরে যায়, এটাও কিন্তু ভুল। সুতরাং আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে যে মেঘের সৃষ্টি হয়। অবশ্যই এখানে সঠিক উত্তর হবে স্ট্র্যাটাস, অর্থাৎ অপশন এ। এরপরে 4 নম্বর প্রশ্ন শুষ্ক তাপবিযুক্ত উষ্ণতা হ্রাস হার অর্থাৎ ড্রাই অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট হলো। এখানে দেখো যে 4টে অপশন দেওয়া রয়েছে এই 4টে কিন্তু কোনোটাই সঠিক নয়। সঠিক উত্তরটা হওয়া উচিত ছিল 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1000 মিটার। এই অনুযায়ী আমাদের এখানে অপশন বি সঠিক, 9.8 যেটা সেটাই কিন্তু সঠিক। তার ধারে কাছে যেটা আছে সেটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5 নম্বরে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। সেখানে বিবৃতি দেওয়া রয়েছে অর্থাৎ অ্যাজারশন দেওয়া রয়েছে, আর কারণ বা রিজনিং দেওয়া রয়েছে। বিবৃতিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হয়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা সঠিক কথাই বলা হলো। এবার কারণ হিসেবে বলছে এই বৃষ্টিপাতে বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ু ঘনত্ব ও বায়ু প্রবাহের দিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে, এটাও কিন্তু সঠিক। সুতরাং সেই অনুযায়ী আমাদের অপশন সি হচ্ছে সঠিক। দুটি বিবৃতি সঠিক এবং 8 নম্বর বিবৃতিটি বিবৃতি এর সঠিক ব্যাখ্যা, মানে রিজনিংটা ঠিকঠাক দেওয়া হয়েছে অ্যাজারশনের জন্য, এটাই হচ্ছে সঠিক, অর্থাৎ অপশন সি। এরপরে চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন ভৌগোলিক টার্নসলে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে, অপশন এ অর্থাৎ ভূমি গ্রাবরেখা, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি এর আগে অর্থাৎ এসি 26 পেজে জিওগ্রাফির জন্য যে যে প্রশ্নগুলো রয়েছে তার সঠিক সমাধান কিন্তু এর আগে আমি করে দিয়েছি। তোমরা যারা দেখে নিয়েছো খুবই ভালো কথা, যারা এখনো দেখে উঠতে পারোনি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 প্রশ্নে বলানো হচ্ছে কি স্তম্ভ মেলাতে হবে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2 এটা মেলাতে হবে। তো এখানে আমরা যেটা মিলিয়ে পাবো দেখো হ্যালো কার্স্ট, এটা হচ্ছে চুনাপাথর যুক্ত অঞ্চল। এরপরে দেখো এভাপোরাইট কার্স্ট, এটা হবে হ্যালাইড অর্থাৎ NaCl সমৃদ্ধযুক্ত অঞ্চল। তারপরে যেটা বলা হচ্ছে ছদ্ম কার্স্ট, সেটা হবে গ্রানাইট যুক্ত অঞ্চল। আর নিভাল কার্স্ট হচ্ছে চিরহিমন অঞ্চল। সুতরাং এইভাবে আমরা যে খুঁজে নিলাম তার সঙ্গে মিলছে কোন অপশনটা, দেখো অপশন সি। সুতরাং সঠিক উত্তর এখানে অপশন সি। এরপরে 9 নম্বর প্রশ্ন সমুদ্রের জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে কি বলে, অবশ্যই হিমশৈল, মানে অপশন এ সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা বিস্তৃত গুহা কোনটি, ম্যামথ, মানে অপশন সি। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো উপকূল থেকে মহীসোপানের দিকে পরপর সঞ্চিত স্থলবিধৌত অজৈব পদার্থগুলি হলো। এখানে আমরা যদি পরপর সাজাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নুড়ি থেকে বালি থেকে নীল কাদা থেকে লাল কাদা, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 12 দেখো একটা ছবি দেওয়া হয়েছে, সেখানে কি হয়েছে একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে আর তারপরে দুটো চিহ্নিত করা আছে, জিজ্ঞাসা চিহ্নের জায়গায় বসাতে হবে, কোনটা সঠিক হবে। একদম নিচের স্তরে বলেছে উৎপাদক, তার উপরেরটা বলেছে নিম্ন স্তরের খাদক, ওপরেরটাই কি হবে। অপশন যা যা আছে তার মধ্যে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সর্বোচ্চ স্তরের খাদক। এরপর 13 নম্বরেও একটা ছবি দেওয়া রয়েছে, 13 নম্বরের ছবিটাকে বলা হচ্ছে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো। অপশন যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ টার্ন, অর্থাৎ যেটাকে আমরা বলি করি হ্রদ, এখানে করি হ্রদকে দেখানো হয়েছে। সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর।
এরপরে 14 নম্বর প্রশ্নে চলে যাও। দেখো 14 নম্বর প্রশ্নে বলছে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক। চারটে অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি, একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তির 10% প্রবাহ ঘটে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর, আমরা যেটা পড়েছি 10% সূত্র হিসেবে। 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে বলে। যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ মিস্ট, বা যেটাকে বাংলায় বলা হয় কুজ্ঝটিকা। ব্যাস, এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, অর্থাৎ পার্ট এ থেকে 15টা প্রশ্ন, সেগুলো আমরা জেনে গেলাম, সঠিক উত্তরগুলো দেখে নিলাম। এরপরে আমরা দেখবো পার্ট বি, যেখান থেকে 10 নম্বরে 10টা প্রশ্ন থাকবে 10 নম্বরের জন্য, তো সেটা আমরা দেখে নেব। তবে সেটাই যাওয়ার আগে বলি, তোমাদের কিন্তু টোটাল যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস কিন্তু সিলেবাস অনুযায়ী একদম পরপর চ্যানেলে আপলোড রয়েছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, তোমরা যদি এখনো সেইগুলো না দেখে থাকো, সেই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো না দেখে থাকো, তাহলে অবশ্যই লিংকে ক্লিক করে দেখে নাও। আশা করছি ওই ভিডিওগুলো দেখলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে। চলো এখন দেখে নাও পরের প্রশ্ন, অর্থাৎ পার্ট বি এর প্রথম প্রশ্ন। দেখো প্রথমেই বলা হচ্ছে রোড সাইড হ্যামলেট কথাটি প্রথম ব্যবহার করেন যে ভৌগোলিক, অর্থাৎ এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে ক্রিস্টলাস হচ্ছে সঠিক, মানে অপশন এ। এরপরে বলছে কোন দেশে শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন, বলে আবার বেশ কিছু অপশন দেওয়া রয়েছে, তো এই অপশনগুলো ভালো করে পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন হয়। তো এই হচ্ছে আমাদের 17 নম্বরের প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরে 18 নম্বরে বলছে ভারতে সবুজ বিপ্লবের ফলশ্রুতিতে কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছিল। তো এখানে গ্রাম থেকে শহরে সৃষ্টি হয়েছিল সবুজ বিপ্লবের ফলশ্রুতি হিসেবে, সুতরাং অপশন সি হচ্ছে সঠিক। এইবার দেখো 19 নম্বর প্রশ্নেও একটা স্তম্ভ মেলানোর কাজ দেওয়া রয়েছে, স্তম্ভ 1 স্তম্ভ 2 করে দেওয়া রয়েছে। তবে এখানে তোমাদেরকে একটু বলি, আমার কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয়েছে প্রিন্টিং মিস্টেক বা কিছু মানে প্রশ্নের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যেমন এই 19 নম্বর প্রশ্নটা। এর আগেও কিন্তু এসি 26 যে পেজটা ছিল সেখানেও কয়েকটা জায়গায় ভুল মনে হয়েছিল, সেগুলোকে তোমাদেরকে ওইখানে আমি সংশোধন করে দিয়েছিলাম ওই ভিডিওতে, তোমরা নিশ্চয়ই সেটা সংশোধন করে নিয়েছিলে। তো এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে 19 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে দেখো, পলিস, মিলিয়ন সিটি, মেট্রোপলিস, নেক্রোপলিস। তো তারপরে অপশনের এইদিকে স্তম্ভ 2 যেটা দেওয়া রয়েছে মহানগর, মৃতের শহর, নগর আর সাদার সিটি। এই সাদার সিটি কি জিনিস এটা আমি কোথাওই সেইভাবে দেখতে পাইনি, কি জিনিস এখানে বলতে চাওয়া হয়েছে বুঝতে পারলাম না। আর মৃতের শহর মানে নেক্রোপলিস অবশ্যই হবে, সুতরাং ডি এর সঙ্গে 2 ম্যাচ করতেই হবে। আর এখানে দেখো যতগুলো অপশন দেওয়া রয়েছে তার কোথাওই কিন্তু ডি এর সঙ্গে 2টা ম্যাচ করানো নেই, সুতরাং এখানে কিভাবে কোন অপশনটা সঠিক বলে মনে হচ্ছে, যেটাই হোক না কেন এ বি সি ডি যাই হোক না কেন তার মধ্যে কোনো না কোনো একটা তো অবশ্যই সঠিক আছে। তাহলে নেক্রোপলিস মানে তোমরাও যদি কোথাও দেখো বা তোমার গৃহশিক্ষকের কাছে বা স্কুল টিচারের কাছে যদি তুমি খোঁজ নিয়ে দেখো, তাহলে নেক্রোপলিস অবশ্যই সেটা মৃতের শহর, মানে ডি এর সঙ্গে তাহলে 2 ম্যাচ করা উচিত, কিন্তু এখানে কোনোটাতেই ডি এর সঙ্গে 2 এর ম্যাচ নেই। সুতরাং একটা যদি মিসম্যাচ হয় তাহলেই কিন্তু সবগুলোই ভুল হয়ে গেল। সুতরাং এই প্রশ্নটা থেকে সঠিক বিকল্প খুঁজে বার করা, মানে অপশনটা খুঁজে বার করাটা একটু কঠিন, আমি অন্তত বুঝে উঠতে পারলাম না। যেমন পলিস বলতে নগরকে বোঝানো হতে পারে, কিন্তু এখানে যে মিলিয়ন সিটি, মেট্রোপলিস এর সঙ্গে যেহেতু সাদার সিটি জিনিসটা কি বুঝতেই পারা যাচ্ছে না, তাই কিন্তু আমি কোনোটার সঙ্গে ম্যাচ করতে পারলাম না। তো এই প্রশ্নের উত্তরটা তাই আমি দিতে পারলাম না। অপারক তোমরা কোথাও থেকে পেলে সেটা অবশ্যই করে নিও, কিন্তু তোমরা যদি বইতেও দেখো তাহলে দেখবে নেক্রোপলিস মানে সেটা হচ্ছে মৃতের শহর, কিন্তু সেটাই অপশানে নেই। তো চলে যাচ্ছি পরবর্তীটায়, উমল্যান্ড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ভৌগোলিক ড্যাশ, সঠিক উত্তর হবে অ্যান্দ্রে আলিক্স, অর্থাৎ অপশন এ। এরপরে 21 নম্বর প্রশ্ন, সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী, এখানটা হবে মূলত, শব্দটা ভুল হয়ে গেছে 21 নম্বরের, এইটার সঠিক উত্তর হবে বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ নির্ভর, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে চলে যাব 22 নম্বর প্রশ্নে, গ্লোবাল সিটি ইন্ডেক্স 2021 অনুযায়ী প্রথম থেকে চতুর্থ ক্রম বা র্যাঙ্ক অনুসারে শহরগুলিকে সাজাও। তো তার জন্য আমরা পরপর সাজিয়ে যে সঠিক উত্তরটা পাবো সেটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে লন্ডন থেকে টোকিও থেকে প্যারিস, সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 23-এ বলা হচ্ছে কোন দেশের জন্মহার ও মৃত্যুহারের পার্থক্যকে কি বলে, স্বাভাবিক বৃদ্ধি বলে,
অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক। এরপরে 24-এ বলা হচ্ছে মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন ড্যাশ ভৌগোলিক, এটা সঠিক উত্তর হবে গটম্যান। 25 নম্বর প্রশ্ন, জনঘনত্ব একটি যে ধরনের ধারণা, এটার সঠিক উত্তর হবে পরিমাণগত ধারণা, সুতরাং অপশন এ সঠিক উত্তর। আমরা তাহলে পার্ট বি এর 10টা প্রশ্ন শেষ করে ফেললাম, যেটা ছিল মানবীয় ভূগোল থেকে। এরপরে আসবে পার্ট সি, এখানেও 10টা প্রশ্ন থাকার কথা, যেটা থাকবে তোমাদের ভারতের ভূগোল থেকে। এই প্রশ্নগুলো সঠিক উত্তর কি কি হবে সেটা তো দেখেই নেব, তবে তার আগে বলি আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কমেন্টে জানাও তোমার কেমন লাগলো, বা কোনো একটা প্রশ্নের উত্তর নিয়ে যদি তোমার খটকা লেগে থাকে সেটাও কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো। দেখে নাও পার্ট সি এর প্রশ্নের উত্তরগুলো। প্রথমেই যে প্রশ্নটা আছে 26-এ, ভারতের বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহন মাধ্যম দ্বারা, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো সেখানেও কিন্তু একটুখানি সমস্যা রয়েছে। সড়ক পরিবহন, রেল পরিবহন, শুধুমাত্র পরিবহন দেওয়া রয়েছে, আর বিমান পরিবহন। এখানে কিন্তু আরেকটা জলপথ পরিবহনও হওয়ার কথা, কিন্তু সেটা এখানে দেওয়া নেই। তো ভারতের বৈদেশিক বাণিজ্য দুটো ক্ষেত্রেই হয়ে থাকে, জল পরিবহনও হয়ে থাকে আর বিমান পরিবহনের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে, সুতরাং এখান থেকে সঠিক উত্তর নির্বাচন করাটাও আমার মনে হয় একটু সমস্যার। তবে যদি জলপথ পরিবহন দেওয়া থাকে অবশ্যই সেটাই তোমরা সঠিক উত্তর করবে। আর এইখানে যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোনোটাই মানে যদি তোমাকে বাঁচতেই হয় তাহলে বিমান পরিবহনটা অবশ্যই অপশন ডিটা করতে হবে, আর জলপথ থাকলে কিন্তু জলপথ পরিবহনটাই করবে। এরপরে 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিবৃতিগুলি বিবেচনা করো, সেখানে একটা বিবৃতি দেওয়া রয়েছে, একটা কারণ দেওয়া রয়েছে। বিবৃতি অর্থাৎ অ্যাজারশনে বলা হচ্ছে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়, অবশ্যই এটা সত্য। আর তারপরে কারণ বলা হচ্ছে দূরবর্তী স্থানে একসঙ্গে অনেক পণ্য ও যাত্রী পরিবহন করা একমাত্র রেলপথের দ্বারাই সম্ভব, এটাও কিন্তু সঠিক। সুতরাং আমাদের অপশন সিতে যেটা বলছে দেখো দুটি বিবৃতি সঠিক এবং 8 নম্বর বিবৃতিটি বিবৃতি এর সঠিক ব্যাখ্যা, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 28 নম্বরে দেখো ভারতের স্বর্ণতন্তু কাকে বলা হয়, খুব সহজ একটা প্রশ্ন, প্রত্যেকে নিশ্চয়ই দিতে পারবে। এটার উত্তর আমার আলাদা করে দেওয়ার দরকার রয়েছে বলে মনে করছি না, তাও বলে দিচ্ছি। অপশন সি অর্থাৎ পাট, এটাকে ভারতের স্বর্ণতন্তু বলা হয়ে থাকে, এটা সঠিক উত্তর। 29 নম্বরে বলা হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্র শাসিত রাজ্য কোনটি, ভালো করে বুঝে দেখো। কেন্দ্র শাসিত রাজ্য অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা জনঘনত্ব সব থেকে কম, অপশন সি সঠিক উত্তর। 30 নম্বরে আবার একটা স্তম্ভ মেলানো দিয়েছে, সেখানে স্তম্ভ 1 স্তম্ভ 2, এখানে কিছু কিছু তথ্য দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা তোমাকে খুঁজতে হবে। চলো তাহলে আমরা ম্যাচটা করে দেখে নিই। প্রথমেই যেটা বলছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, সুতরাং সেখানে আমরা বলতে পারি অবশ্যই সিকিম। এরপরে বলছে ভারতের সর্বনিম্ন শিক্ষার হার যুক্ত রাজ্য, তাহলে সেখানে কোনটা হবে, সেটা হবে বিহার। তারপরে ভারতের সর্বনিম্ন লিঙ্গানুপাত যুক্ত রাজ্য, সেটা হবে হরিয়ানা। আর ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা হবে অরুণাচল প্রদেশ। তো এই যে আমরা ম্যাচটা করলাম, অপশন কোনটার সঙ্গে তাহলে আমাদের মিলছে দেখে নাও, অপশন বি, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 31 দেখো সাক্ষরতা হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজাও, মানে সাক্ষরতার হার অনুসারে কোথায় সাক্ষরতা বেশি সেটা আগে লিখবো, তারপরে যাদের সাক্ষরতার হার ক্রমশ কমবে সেগুলোকে পরে পরে লিখে যেতে বলা হয়েছে। তাহলে সেই অনুযায়ী আমরা যদি সাজাই তাহলে পাবো কেরল, মিজোরাম, গোয়া, ত্রিপুরা, সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন বলছে শস্য প্রগাঢ়তা ব্র্যাকেটে বলা আছে সিআই প্রকাশ করার সূত্রটি হলো, এখানে যেটা অপশনগুলো দেওয়া রয়েছে সবগুলো দেখে নাও, এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ মোট চাষের জমি ডিভাইডেড নেট চাষের জমি ইন্টু 100। পরের প্রশ্ন 33 নম্বরে বলছে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয়, এখানে সঠিক উত্তর হবে ডক্টর ভি কুরিয়েন, এটা হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ অপশন বি। এরপরে 34 নম্বর প্রশ্নের জন্য একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে আর প্রশ্ন করা হয়েছে কি মেক ইন ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীনস্থ, এটারও সঠিক উত্তর হবে বাণিজ্য ও শিল্প মন্ত্রক, মানে সঠিক উত্তর অপশন বি। এরপরে চলে যাচ্ছি 35 নম্বর প্রশ্ন, এখানে প্রশ্নটা দেখো, প্রশ্ন করা হচ্ছে গোলাপি বিপ্লবের জনক হলেন, এরপরে যে অপশনগুলো দেওয়া রয়েছে এইগুলোর কোনোটাই কিন্তু গোলাপি বিপ্লবের জনক নন। তাহলে এখানে প্রশ্নটা ঠিক কিরকম করা হলো বা অপশনগুলো কি দেওয়া হলো এটা আমি বুঝতে পারছি না, কারণ দেখো হীরালাল চৌধুরী আর অরূপ কৃষ্ণন বলে যেটা রয়েছে, এটা অরূপ হওয়ার কথা নয়, অরুণ কৃষ্ণন হওয়ার কথা। এই দুজনই কিন্তু বাদামি বিপ্লবের সঙ্গে যুক্ত, হীরালাল চৌধুরী আর অরুণ কৃষ্ণন। এরপরে ভার্গিস কুরিয়েন যেটা আছে
সেটা হচ্ছে শ্বেত বিপ্লব বা সাদা বিপ্লবের সঙ্গে যুক্ত, আর যেটা ইন্দুলাল যাজ্ঞিক বলে রয়েছে সেটা কিন্তু মহাগুজরাট আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি। তাহলে এইখানে কিভাবে গোলাপি বিপ্লবের জনক কিভাবে প্রশ্ন হলো, তার অপশানটাই কোথায়, এটা আমি বুঝতে পারলাম না। প্রশ্ন যদি তোমাদের গোলাপি বিপ্লবের জনক দেওয়া হয় অবশ্যই সেখানে অপশান দেওয়া উচিত ছিল দুর্গেশ প্যাটেল, কারণ গোলাপি বিপ্লবের জনক বলা হয় দুর্গেশ প্যাটেলকে। তো এইরকম কিছু কিছু সমস্যা রয়েছে, সেগুলো আগের পেজেও আমরা দেখলাম, এই পেজেও দেখলাম। তো এইখানে যে যে প্রশ্নগুলোর কথা বললাম এগুলোর উত্তর তোমরা যদি কোথাও থেকে কোনোভাবে পেয়ে থাকো তাহলে সেগুলো জানিও, কিভাবে কি উত্তরগুলো হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। তো খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের জন্য নেক্সট উপস্থাপনা নিয়ে, অর্থাৎ পরবর্তী যে পেজটা রয়েছে সেই পেজের নির্ভুল সমাধান নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো করে এই প্রত্যেকটা পেজকে প্র্যাকটিস করতে থাকো, যেভাবে বলেছি ঠিক সেইভাবে।